আমরা এখানে অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করিনি, আমরা সরাসরি তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রায় আমরা 100টার মতো এমসিকিউ গুরুত্বপূর্ণ বা ইয়া থেকে আমরা আলোচনা করলাম বা এখানে নিয়ে আসলাম। আশা করি এই এমসিকিউগুলো পড়লে তোমাদের মধ্যে কী হবে, এখান থেকে সর্বোচ্চ কমন পাওয়ার একটা নিশ্চিত আমরা দিতে পারি তোমাদেরকে। সো একটা আমরা দেখি, শুরু থেকে আমরা লঘুস শব্দের অর্থ কী, কারণ আমরা এগুলো আলোচনা করলাম। লঘুস শব্দের অর্থ হচ্ছে কি চিন্তা, শব্দ এবং কি ভাষা। তারপর এরপরে এ সিস্টেম অফ লজিক গ্রন্থের রচয়িতাকে। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবচেয়ে বেশি 3টা বা 4টা বই আছে। একটা হচ্ছে আমার এ সিস্টেম অফ লজিক, ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক, আর একটা হচ্ছে কি দ্য অর্গানন এবং দ্য নিউ অর্গানন। অর্থাৎ এ সিস্টেম অফ লজিক এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে কি জন স্টুয়ার্ট মিলের লেখা বই। এ সিস্টেম অফ লজিক জন স্টুয়ার্ট মিলের লেখা বই। আর হচ্ছে কি আরেকটা বই আছে অর্গানন, এরিস্টটলের লেখা বই। দ্য নিউ অর্গানন ফ্রান্সিস বেকনের লেখা বই। তারপর এই বইগুলো আমরা এখান থেকে দেখব এই চ্যাপ্টার থেকে। তারপর আমরা আসি, এরপর হচ্ছে কি লঘুস শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে লঘুস শব্দটা। তারপর আসো, এরপর হচ্ছে যুক্তিবিদ্যার জনক। আমরা এর আগে অনেকবার বললাম যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি এরিস্টটল। আর তারপর হচ্ছে যুক্তিবিদ্যা আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক নৈর্ভিত্তিক, অন্ধবিশ্বাস দূর করতে, বিমূর্ত চিন্তার ক্ষমতাকে প্রসারিত করতে, ভাষাকে অলঙ্কার মুক্ত করতে। অর্থাৎ যুক্তিবিদ্যা আমাদেরকে সাহায্য করে। আমরা এখান থেকে হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ বিমূর্ত চিন্তার ক্ষমতাকে প্রসারিত করা এবং অন্ধবিশ্বাস বা কুসংস্কার থেকে দূর করার জন্য আমাদেরকে সাহায্য করে। তারপর আসে যুক্তিবিদ্যা একই সঙ্গে বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বিজ্ঞান ও কলা এবং বর্ণনামূলক। তাহলে এখানে আমরা জানছি যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা, আরটা হচ্ছে বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান আমরা পড়ছি। আর এরপর আমরা সেই যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, বস্তুনিষ্ঠ, আদর্শনিষ্ঠ, ব্যবহারিক। তাহলে এখানে 3টাই সঠিক। যুক্তিবিদ্যা অর্থাৎ কোন ধরনের, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং কি ব্যবহারিক বিজ্ঞান। কারণ আমরা যুক্তিবিদ্যার যে কলা যেগুলো আলোচনা করে সেটা হচ্ছে কি প্রায়োগিক দিক অর্থাৎ ব্যবহারিক দিক। তারপর আমরা আসি যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ লজিক। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি লজিক, কিন্তু এখানে লজিক অ্যান্সার হবে না, কারণ লজিকটা হচ্ছে কি লঘুস এবং লজাইক এই দুইটা শব্দ থেকে হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি। সুতরাং যদি যুক্তিবিদ্যার প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দ বলা হয় তাহলে আমরা লজিকটা দেখাবো, লজাইক না। তারপর এরপর আমরা সেই যুক্তিবিদ্যার জনক আমরা এটা বললাম এরিস্টটল। তারপর হচ্ছে কি মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে। মধ্যযুগীয় যুক্তিবিদ্যা অর্থাৎ যুক্তির উৎপত্তিকে আমরা যে 4 ভাগে ভাগ করি, এখানে মধ্যযুগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন যুক্তিবিদ্যা নিয়ে, সেটা হচ্ছে কি আল-ফারাবি। সেজন্য আল-ফারাবিকে আমরা মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলি। আবার তাকে এরিস্টটলের যুক্তিবিদ্যা বলা হয়, কারণ তিনি সবচেয়ে বেশি এরিস্টটলকে অনুসরণ করতেন। আর তারপর হচ্ছে যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো কী কী, কার্যকারণ নিয়ম, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম। অর্থাৎ এখানে স্বতঃসিদ্ধ নিয়মের মধ্যে এরিস্টটল যে নিয়মগুলোর বর্ণনা দিয়েছেন, এরিস্টটল 4টা নিয়মের কথা বলেছিল। অভেদ নিয়ম, তারপর হচ্ছে কি বিরোধ নিয়ম, আরেকটা হচ্ছে কি মধ্যম রহিত নিয়ম, আরেকটা হচ্ছে কি পর্যাপ্ত হেতু নিয়ম। তাহলে আমরা এখানে পাই যে কি যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মের মধ্যে আমরা এই 3টা নিয়ম, অর্থাৎ পর্যাপ্ত হেতু মানে হচ্ছে কার্যকারণ, তাহলে কি অভেদ নিয়ম, আরেকটা হচ্ছে কি বিরোধ নিয়ম, অর্থাৎ অভিন্ন হবে যুক্তিবিদ্যার জ্ঞানগুলো। তারপর আমরা একটু দেখি একটা উদ্দীপক। এখানে দেখো আমরা একটু সুমন বিকালে মাঠে খেলতে যাওয়ার সময় লক্ষ্য করলো যে আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে একটা ঝড়ের লক্ষণ, তাই সে সিদ্ধান্ত নিল আজ মাঠে খেলতে যাবে না। উদ্দীপকটি নিচের কোনটিকে নির্দেশ করে? তাহলে সে আজ মাঠে খেলতে যাবে না, তাহলে এটা হচ্ছে কি সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ মনে মনে এই জিনিসটাকে সে চিন্তা করছে। তো এটাকে বলা হচ্ছে কি অবধারণ। কারণ আমরা বলছি যে অবধারণ হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। তাহলে স্বরূপগত দিক থেকে যদি সুমনের চিন্তাটা কী ধরনের চিন্তা, তাহলে সুমনের চিন্তা যেটা সেটা হচ্ছে কি এক ধরনের বিজ্ঞান, আর একটা হচ্ছে কি কলা। কারণ এই যে এই কলা এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যা। এই যে যুক্তিবিদ এরিস্টটলের ফর্মুলা এই জিনিসটা, অর্থাৎ ডিকটেমটা অমনি অর্নালো, অর্থাৎ এটা হচ্ছে কি কোনো কিছু এবং সব কিছু, সব কিছু এবং কোনো কিছু। অর্থাৎ এরিস্টটলের এই ফর্মুলাটার মূল কথা হচ্ছে কি যুক্তিবিদ্যা সম্পর্কে তার যে জ্ঞান, অর্থাৎ আমরা যে বিষয়টা স্বীকার করি সেটা হচ্ছে কি সব কিছুকে স্বীকার করলে সব কিছুকে স্বীকার করতে হবে, অস্বীকার করলে সব কিছুকে অস্বীকার করতে হবে। সেই জন্য এটা হচ্ছে কি কোনো সব কিছু এবং কি কোনো কিছু নয়। এরপরে গ্রিসের দার্শনিক, আমাদের 4 জনের নাম দেওয়া আছে এখানে। গ্রিসের দার্শনিক আমরা জানি যে গ্রিসের দার্শনিক হচ্ছে কি এরিস্টটল। আমরা এইগুলোর জন্য একটা জিনিস দেখতে পাই, যেমন SPAA
আমরা এই শব্দটার সাথে পরিচিত, অর্থাৎ সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। এখানে আলেকজান্ডার হচ্ছে একজন গ্রিক বিজয়ী সেনাপতি, বাকি তিনজন হচ্ছে গুরু শিষ্য, এবং এই তিনজনই হচ্ছে কি গ্রিক দার্শনিক। সেজন্য তাহলে আমাদের এখানে চারজন নাম আছে। এরিস্টটল হচ্ছে কি একজন গ্রিক দার্শনিক। এরপরের প্রশ্নের ক্ষেত্রে আমরা যখন যাই, তারপর হচ্ছে কি জাতি এবং উপজাতি উভয় কোন ধরনের পদ? জাতি এবং উপজাতি উভয় কোন ধরনের পদ? কারণ আমরা জানি এর আগে যে আমরা বললাম সাপেক্ষ পদ নামে এক ধরনের পদ আছে যুক্তিবাক্যের ক্ষেত্রে, যেমন তারপর এই যে পিতা মাতা, পিতা সন্তান, তারপর হচ্ছে ছাত্র শিক্ষক, রাজা প্রজা, এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। তো এখানে জাতি এবং উপজাতি দুইটা হচ্ছে কি সাপেক্ষ পদ, কারণ উপজাতি জাতির সাপেক্ষে উপজাতি, উপজাতির সাপেক্ষে হচ্ছে কি জাতি, সেজন্য এটাকে সাপেক্ষ পদে বলা হয়। এরপর আমরা দেখি কোনটি সমষ্টিবাচক পদ, অর্থাৎ সমষ্টি, যেমন বই, এটা সমষ্টি না। শিক্ষক সমষ্টি নয়। সততা, এটা সমষ্টি নয়। কিন্তু গ্রন্থাগার হচ্ছে সমষ্টি, কারণ আমরা জানি যে কি এই যে বই নিয়ে বইয়ের সমন্বয়েই কিন্তু কি হয় গ্রন্থাগারটা গঠিত হয়। অর্থাৎ যেমন একটা গ্রন্থাগার মধ্যে অনেকগুলা বই থাকে, সেজন্য বইয়ের সমন্বয়ে গ্রন্থাগার গঠিত হয়। এটা হচ্ছে কি সমষ্টিবাচক পদ। তারপর আসো, এরপর হচ্ছে কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য? বিধেয় পদ ব্যাপ্য। ব্যাপ্যতার আমরা যে সূত্রের কথা বলছিলাম সেটা হচ্ছে কি ASEVINOP, অর্থাৎ অ্যাসিভ এনফ। অর্থাৎ এখানে হচ্ছে কি কোন ধরনের বাক্যে বিধেয় পদটাই ব্যাপ্য? উ বাক্যের ক্ষেত্রে বিধেয় পদ ব্যাপ্য এবং ই বাক্যের ক্ষেত্রে কি দুইটা পদই ব্যাপ্য। দ্যাট মিনস ই বাক্যের ক্ষেত্রে বিধেয় পদ ব্যাপ্য, ও বাক্যের ক্ষেত্রে বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এখানে কি আছে? উ বাক্যকে বলা হচ্ছে কি বিশেষ নয়ার্থক, ই বাক্যকে বলা হচ্ছে সার্বিক নয়ার্থক, অর্থাৎ নয়ার্থক শব্দটাই মিল আছে। সুতরাং নয়ার্থক বাক্যের মধ্যে হচ্ছে বিধেয় পদটাই ব্যাপ্য। আমরা যদি এভাবে যদি পড়ার চেষ্টা করি তাহলে আমাদের পড়াটা জিনিসটা মনে থাকবে, এবং কোন কোন বাক্যের ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য বিধেয় বা কোন বাক্য সেটা আমাদের ভালো করে মনে থাকবে। সেজন্য আমরা এটা লিখে পড়ার চেষ্টা করব। দেন এবার দেখো যুক্তিবাক্যের শব্দ কত প্রকার? তাহলে শব্দ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। এরপরে যুক্তিবাক্যের শব্দ 3 প্রকার। তারপর হচ্ছে অন্ধ এবং বোবা কোন ধরনের পদ? অন্ধ এবং বোবা এগুলো হচ্ছে কি বেহদার্থক পদ। আমরা কেন অন্ধ এবং বোবাকে বেহদার্থক পদ বললাম? কারণ অন্ধ আমরা বললাম যে বেহদার্থক পদ মানে হচ্ছে কোনো গুণের সাময়িক অনুপস্থিতি, অর্থাৎ এখন আছে সেটা পরবর্তী নাও থাকতে পারে, অথবা এখন নাই পরে সেটা আবার থাকতে পারে। যেমন অন্ধ ব্যক্তিকে চিকিৎসা করলে সুস্থ হয়, বোবা ব্যক্তি চিকিৎসা করলে সুস্থ হতে পারে, সেগুলো হচ্ছে কি বেহদার্থক পদ। এরপর দেখো কোন ধরনের শব্দের গুরুত্ব বেশি যুক্তিবাক্যের? অবশ্যই পদযোগ্য শব্দের গুরুত্ব বেশি, কারণ পদযোগ্য অপদযোগ্য এগুলো কি নাই। তারপরে দেখো যুক্তিবাক্যে কোন ধরনের শব্দের গুরুত্ব বেশি? পদযোগ্য শব্দ। এরপরে দেখো কলম কোন ধরনের পদ? তাহলে কলম হচ্ছে কি বস্তুবাচক পদ, কারণ এটা বস্তুকে নির্দেশ করছে। তারপর দেখো গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি কত প্রকার? 4 প্রকার। গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে কত প্রকার? 4 প্রকার। ওই যে আমরা বলেছিলাম এ বাক্য, ই বাক্য, আই বাক্য এবং ও বাক্য, এগুলো হচ্ছে কি গুণ এবং পরিমাণ অনুসারে এই 4 প্রকার বাক্য। গুণ অনুসারে 2 প্রকার, পরিমাণ অনুসারে 2 প্রকার, টোটাল হচ্ছে কত প্রকার? 4 প্রকার। এরপর আমরা আসি, যেমন এরপর একটা আমরা উদ্দীপক দেখি। এটা সোহেল রবিনকে বললো সম্ভবত আগামীকাল নানাবাড়ি যাব। একদার সঙ্গে রবিন বললো তুমি যদি নানাবাড়ি যাও তাহলে আমিও তোমার সাথে যাব। তাহলে সোহেলের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? তাহলে এখন সোহেলের উক্তিটা হচ্ছে কোন ধরনের যুক্তিবাক্য? তাহলে এখন আমরা দেখি একটু সম্ভাব্য কথা, অর্থাৎ সে বলে যে আগামীকাল, সম্ভবত আগামীকাল বাড়ি যাব, তাহলে এটা হচ্ছে কি এক ধরনের সম্ভাবনাময় অর্থাৎ সম্ভাব্য যুক্তিবাক্য। তারপর সোহেল এবং রবিনের উক্তিগুলো যুক্তিবাক্যে কোন ধরনের শ্রেণীকে নির্দেশ করে? তাহলে কোন ধরনের শ্রেণীকে নির্দেশ করে যুক্তিবাক্যের? তাহলে আমরা এখানে দেখো নিশ্চিত অনুসারে বাক্য, তারপর হচ্ছে কি সম্ভাব্য অনুসারে বাক্য, তাৎপর্য অনুসারে বাক্য। তাহলে এখানে হচ্ছে কি 1 এবং 2 নিশ্চয়তা এবং কি সম্ভাব্য অনুসারে। এরপর আমরা দেখি, অর্থাৎ এটা হচ্ছে কি এই সূত্রের জনককে, এটা হচ্ছে ব্যাপ্যতার সূত্র। কিছুক্ষণ আগে আমরা দেখালাম ASEVIN, অর্থাৎ অ্যাসিভিনফ, ASEVIN, অ্যাসিভিনফ। এই সূত্রটার জনক হচ্ছে কি সুইনবার্ন, অর্থাৎ জার্মান বিজ্ঞানী সুইনবার্ন হচ্ছে কি এই সূত্রটার জনক। এরপর দেখো কমলা, এটা কোন ধরনের পদ?
তাহলে কমলা আমরা বলতে পারি এটা হচ্ছে কি একজন সরল পথ, একটা হচ্ছে কি নিরপেক্ষ পথ। অর্থাৎ এই ধরনের একটা হচ্ছে কি সরল পথ এবং কি নিরপেক্ষ পথ, কারণ কমলা যাত্রার্থ অর্থাৎ যাত্রার্থ ব্যক্তি দুইটা থাকলে তারপর দেখো এরপর হচ্ছে সরল পথ এবং কি নিরপেক্ষ পথ, এটা কোনো ইয়ার উপর নির্ভরশীল নয়। তারপরে আসো, তারপর এটা কি আছে যাত্রার্থ এবং কি ব্যত্যার্থ। এরপরে যাই ব্যাপ্যতা বলতে আমরা কি বোঝাই, অর্থাৎ পদের প্রসারতাকে ব্যাপ্যতা বলা হয়। কারণ ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতা হচ্ছে কি কোনো পদকে অর্থাৎ যখন আংশিক ব্যক্তাত্বকে স্বীকার করে সেটা হচ্ছে অব্যাপ্য, আর যখন সমগ্র ব্যক্তাত্বকে স্বীকার করে সেটা হচ্ছে ব্যাপ্য। সুতরাং পদের প্রসারতাকে আমরা কি বলতে পারি, ব্যাপ্যতা বলতে পারি। পদ অযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। সো পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ আমরা কোনগুলোকে বুঝি, যেমন হাই হাই, সি সি, আহা, মরি মরি, এগুলা। তাহলে এখানে কি আছে, হাই হাই আছে, ওহো আছে, এগুলো হচ্ছে পদ অযোগ্য শব্দ। অর্থাৎ আমার অ্যান্সার হবে 1 এবং 2। 3 নাম্বার টি এবং টা, খানা, খানি, এগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। সুতরাং এটা কি হবে না, অ্যান্সার হবে না। এরপর আমরা যাই পদ একটি যুক্তি বাক্যের। তাহলে দেখো আমরা একটা যুক্তি বাক্যের 3টা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। কিন্তু পথ হয় শুধুমাত্র 2টা জিনিস, একটা হচ্ছে কি উদ্দেশ্য আর একটা হচ্ছে কি বিধেয়। সংযোজক যুক্তিবাক্যের কোনো পথ নয়, সংযোজক হচ্ছে এক ধরনের অংশ যুক্তিবাক্যের। সুতরাং এখানে হচ্ছে কি পথ হলো একটি যুক্তিবাক্যের হয় উদ্দেশ্য হবে, না হয়তো বা কি বিধেয় হবে। তাহলে এখানে 2টা রাইট, 1 এবং 2 হচ্ছে কি আমার আনসার। এরপর আমরা দেখি কেবলমাত্র ধার্মিকারাই সুখী, এটা হচ্ছে কি যুক্তিবাক্যের রূপান্তর। এটা হচ্ছে কি যুক্তির রূপান্তর হবে, অর্থাৎ যুক্তিবাক্যকে যদি আমরা রূপান্তর করি তাহলে কোন বাক্য আসবে। যদি আমরা বললাম যে কি কোনো যুক্তিবাক্যের মধ্যে যদি কেবলমাত্র থাকে তাহলে সেটা কি হয়, অর্থাৎ সেটাকে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। কেবলমাত্র থাকলে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, অর্থাৎ কেবলমাত্র থাকলে সেটাকে আমরা কি বলবো, অর্থাৎ সকল, অর্থাৎ সার্বিক সদর্থক বাক্যের মধ্যে আমরা নিয়ে যাব। কারণ এখানে ধার্মিকেরা হচ্ছে সুখী, সুতরাং কেবলমাত্র ধার্মিক ব্যক্তি হচ্ছে কি সুখী। এরপর দেখি আমরা গুণবাচক পথ। অর্থাৎ দেখো এখানে বই, বস্তু, স্বামী, স্ত্রী, ব্যক্তি, তাহলে মনুষ্যত্ব হচ্ছে কি গুণবাচক। তো সুতরাং এটা হচ্ছে কি টেবিল, এটা হচ্ছে বস্তু, সুতরাং মনুষ্যত্ব হচ্ছে কি গুণবাচক পথ। এরপরে আমরা আবার একটা উদ্দীপক দেখি, যেমন দেখো অর্থনীতি বাজার ব্যবস্থার দাম এবং দ্রব্যের চাহিদার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। অন্যান্য অবস্থা ঠিক থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে এক ধরনের বিপরীতমুখী সম্পর্ক আছে। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা এমন একটা বিষয় পড়ছি যেখানের মধ্যে কি এক ধরনের বিপরীতমুখী সম্পর্ক আছে। এটা হচ্ছে আমাদের 3য় অধ্যায়ের একটা টপিকস, যেখানে আমরা বলছি কি পদ অর্থাৎ কি উদ্দীপকে কোন পদের বিষয়ের ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যের যাত্রার্থ এবং ব্যক্তার্থ, এই 2টা জিনিসের মধ্যে কি আছে বিপরীতমুখী সম্পর্ক আছে। তাদের মধ্যে যাত্রার্থ যখন বাড়ে ব্যক্তার্থ কমে যায়, আবার ব্যক্তার্থ বাড়লে বিপরীত ক্রমে যাত্রার্থ কমে যায়। সুতরাং দাম এবং চাহিদার সাথে আমরা এটাকে রিলেট করতে পারি। তারপর আমরা দেখি পদের ওই 2টি বিশেষ সম্পর্ক, অর্থাৎ ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, আবার যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, এই 2টাই হবে আমার আছে। অর্থাৎ তারপরে কিছু কেন হচ্ছে কি যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে এবং যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, আবার হচ্ছে কি একসাথে দেওয়া হলো যদি কি ব্যক্তার্থ কমে যাত্রার্থ বাড়ে এবং যাত্রার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে, তাহলে 3টাই রাইট আনসার আমার। অর্থাৎ একই কথা। দেন আমরা দেখি এর পরের অ্যান্সার, জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলা হয় কেন। অর্থাৎ দেখো এটা আমাদের হচ্ছে কি 4th অধ্যায় বিধেয়কের মধ্যে আমরা আলোচনা করেছিলাম এর আগে। সো এখন দেখো জীবকে মানুষ পদের আসন্নতম জাতি, অর্থাৎ মানুষ থেকে যখন আমরা উপরের দিকে যাব জাতি, অর্থাৎ সেটা হচ্ছে কি জীব পায়, সেটা জীবকে কি বলা হয়, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কেন বলা হয়, সেটা হচ্ছে কি সবচেয়ে নিকটবর্তী জাতি। জীব হচ্ছে কি মানুষের সবচেয়ে নিকটবর্তী জাতি, সেটা এটাকে আসন্নতম জাতি বলা হয়। আসন্নতম জাতির অপরটার নাম হচ্ছে কি নিকটবর্তী জাতি। ব্যক্তার্থ যাতায়াতের সম্পর্কটি কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য, আর ব্যক্তার্থ যাতায়াত সবসময় কি আসবে শ্রেণীবাচক পদ আসবে, অর্থাৎ যেগুলোকে একটার পর পর ভাগ করা যায়। যেমন আমরা আমকে যখন আমরা ভাগ করি সেখানে আমরা ভাগ করতে পারি আম, মিষ্টি আম এবং কি বড় মিষ্টি আম, এভাবে করে আমরা ভাগ করতে পারি। তারপর হচ্ছে কি জীব, মানুষ এবং সৎ মানুষ, এভাবে আমরা ভাগ করতে পারি। সেই জন্য যাত্রার্থ ব্যক্তার্থের মধ্যে কি শ্রেণীবাচক পদের ক্ষেত্রে হয়। এরপর আমরা দেখলাম বিধেয়ক কত প্রকার, অর্থাৎ এই কোয়েশ্চেনটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস মাথায় রাখবা। আমরা বিধেয়ক সম্পর্কে 2 ধরনের আমরা কি পাই
দুজন ব্যক্তির ধারণা পাই, একটা হচ্ছে এরিস্টটল বলেছেন, একটা পরফেরি বলেছেন। তোমার প্রশ্ন যদি সুনির্দিষ্ট করে উল্লেখ না থাকে বিধেয়ক, অর্থাৎ এরিস্টটল এবং পরফেরি উল্লেখ না থাকলে শুধুমাত্র বলা হয় বিধেয়ক কত প্রকার, তখন তুমি থাকবে 5 প্রকার। যদি এরিস্টটলের বিধেয়ক উল্লেখ থাকে তখন সেটা হচ্ছে কত প্রকার, 4 প্রকার। আর পরফেরি উল্লেখ থাকলে সেটাও 5 প্রকার। নর্মালি বিধেয়ক থাকলে সেটা 5 প্রকার। আমরা এই পরের প্রশ্নটা একটু দেখি। উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক 5 প্রকার, এইটার উদ্ভাবককে আমরা এর যে আগের প্রশ্নে বললাম যে পরফেরি 5 প্রকারের ধারণা দিয়েছিল। তারপর দেখো এরপর হচ্ছে কি বিধেয়ককে, বিধেয়ক হচ্ছে এক ধরনের সম্পর্কের নাম এবং এটা কার সাথে সম্পর্ক, উদ্দেশ্য পদের সাথে বিধেয়ের সম্পর্ক। তারপর দেখো মানুষ উপজাতির বিভেদক লক্ষণ, অর্থাৎ এই প্রত্যেকটা গুণ, এই যে বিচার শক্তিটা মানুষের আছে, সৌন্দর্য মানুষের আছে, আনন্দ উল্লাস এগুলো মানুষ করে, কিন্তু বিভেদক লক্ষণ, বিভেদক লক্ষণ মানে যেই গুণটা দ্বারা অন্যান্য জাতি থেকে বা অন্যান্য উপজাতি থেকে মানুষকে পৃথক করা যায়। তো এখানে আমরা মানুষকে পৃথক করি একমাত্র জীব থেকে, সেটা হচ্ছে কি যারা বুদ্ধিবৃত্তি দ্বারা। কারণ জীববৃত্তি প্রত্যেক যাদের জীবন আছে আমরা তাদেরকে জীব বলি, কিন্তু যাদের মধ্যে কি জীবের মধ্যে যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হয় মানুষ। সুতরাং মানুষের এখানে হচ্ছে কি জীববৃত্তি হচ্ছে কি মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে কি একমাত্র বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিবৃত্তি হচ্ছে কি মানুষের লক্ষণ, আর বাকিগুলো হচ্ছে কি মানুষের, এগুলো হচ্ছে উপলক্ষণের মধ্যে যায়। সুতরাং আমরা দেখি এরপরের কোয়েশ্চেন, বিধেয়কের অন্তর্ভুক্ত। তাহলে বিধেয়ক অর্থাৎ বিধেয়কের প্রকারভেদ আমরা 5 প্রকার বলছি। এখানে কি আছে, উপজাতি, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। তাহলে এই 3টা জিনিসই হচ্ছে বিধেয়কের অন্তর্ভুক্ত। এর বাইরে বিধেয়কের আর 2টা প্রকারভেদ আছে, একটা হচ্ছে বিভেদক লক্ষণ আর একটা হচ্ছে কি জাতি, অর্থাৎ জাতি, উপজাতি, উপলক্ষণ, বিভেদক লক্ষণ এবং অবান্তর লক্ষণ। তো সুতরাং আমার 3টা দেওয়া থাকে, তাহলে 3টাই রাইট এখানে। এরপর আমরা যাই আরেকটা উদ্দীপক দেখি। রিমা 3রা এপ্রিল জন্মগ্রহণ করে, সে ভালো গান গায়, সে একজন মেধাবী ছাত্রী। উদ্দীপকের রিমার 3য় বৈশিষ্ট্য, তাহলে আমরা এখানে দেখি 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি 3রা এপ্রিল সে জন্মগ্রহণ করছে। আর রিমার জন্মগ্রহণ করছে 3রা এপ্রিল, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য সে ভালো গান গায়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে কি মেধাবী ছাত্রী। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কোন ধরনের গুণ? তাহলে এখন রিমা মেধাবী ছাত্রী, অর্থাৎ এই জিনিসটা, অর্থাৎ আমরা কি করতে পারি অবান্তর লক্ষণ, কারণ এই জিনিসটা রিমা একজন মানুষ, সুতরাং এটা তার জাতত্ব নয়, ব্যক্তিত্ব নয়, ওখান থেকে কি আছে অর্থাৎ নিশ্চিত, সেজন্য এটাকে আমরা বলেছি কি অর্থাৎ রিমা থেকে এই জিনিসটা মেধাবী ছাত্রী, কারণ তার কি আছে, রিমাকে আমরা বললাম যে একজন মানুষ, তো মানুষের জীববৃত্তি আছে এবং বুদ্ধিবৃত্তি আছে। তাহলে এই যে বুদ্ধি জুড়ে হচ্ছে কি মেধা, তো সুতরাং এটাকে বলা হয় যে কি উপলক্ষণ, কারণ জাততত্ত্ব থেকে যেটা নিশ্চিত হয় তাকে বলা হয় উপলক্ষণ। সেজন্য রিমা মেধাবী ছাত্রীর 3 নম্বর বৈশিষ্ট্যটা এখানে হচ্ছে কি উপলক্ষণ। এই পরের প্রশ্ন আমরা দেখি, রিমার প্রথম 2টি বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথম 2টি বৈশিষ্ট্যের মধ্যে একটা আমরা পেয়েছিলাম রিমার জন্ম তারিখ, আর একটা পেয়েছিলাম হচ্ছে কি রিমা ভালো গান করতে পারে। তাহলে এই 2টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা কোনটা দেখি একটু। তার মধ্যে এখানে দেখো একটি স্থায়ী অন্য একটি অস্থায়ী গুণ, কারণ প্রথম 2টি বৈশিষ্ট্যের মধ্যে তার জন্ম তারিখ এটা স্থায়ী, কারণ আমরা বলছিলাম যে কি অভ্যন্তর লক্ষণের মধ্যে বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য স্থায়িত্ব ভিত্তিক 2 প্রকার হয়। তো এখন জন্ম তারিখটা স্থায়ী, সুতরাং অন্য একটা গুণ সে ভালো গান গাইতে এটা হচ্ছে অস্থায়ী, কারণ এখন গান করতেছে পরবর্তী নাও করতে পারে। তারপর আবার এই গুণগুলো হচ্ছে কি তার ব্যক্তিগত গুণ, অর্থাৎ এই 3টা গুণ হচ্ছে কি তার ব্যক্তিগত গুণ। সুতরাং এখানে আমরা 2টা অ্যান্সার দেবো, একটা হচ্ছে কি অর্থাৎ নাম্বার 1 এটা হচ্ছে স্থায়ী অস্থায়ী, নাম্বার 2 এটা হচ্ছে কি ব্যক্তিগত গুণ। তাহলে এখানে সঠিক হচ্ছে কি 1 এবং 2। আমরা এরপরের প্রশ্নটা একটু দেখি, কোন উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে? কোন উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে? তাহলে আমরা কেউ যে বলছিলাম উপজাতির নিকটবর্তী জাতিকে বলা হয় আসন্নতম জাতি। এই পরের কোয়েশ্চনটা দেখা যাক, পল্লীকবি জসীমউদ্দিন ফরিদপুরে জন্মগ্রহণ করেন, এটা কোন ধরনের অবান্তর লক্ষণ? জসীমউদ্দিন ফরিদপুরে জন্মগ্রহণ করেন, কোন ধরনের অবান্তর লক্ষণ? এখন দেখো ফরিদপুরে জন্মগ্রহণ করেন, আমরা জানি জসীমউদ্দিনের জন্মস্থান হচ্ছে কোথায়, ফরিদপুর। তো কারো জন্ম তারিখ, জন্মস্থান এগুলা কিন্তু ব্যক্তি থেকে পৃথক করা যায় না। তো সুতরাং জসীমউদ্দিন একজন ব্যক্তি, সুতরাং জন্মস্থান পৃথক করা যায় না, এটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে দেখো
জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে কি বলা হয়? জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণী, তাহলে এটাকে বলা হচ্ছে কি উপজাতি। এটা আমাদের চতুর্থ অধ্যায়ের একটা কোয়েশ্চেন। এরপর দেখে মানুষ হয় জীব, এখানে মানুষ পদটিকে জীব পদের কী হিসাবে আখ্যায়িত করা যায়? এখন দেখো, জীবের ব্যক্তিত্ব হচ্ছে সকল জীব, আর মানুষের ব্যক্তিত্ব হচ্ছে কি সকল মানুষ। তাহলে পৃথিবীতে কার সংখ্যা বেশি, মানুষের সংখ্যা বেশি না জীবের সংখ্যা বেশি? আলটিমেটলি আমরা বলতে পারি পৃথিবীতে জীবের সংখ্যা বেশি। তো সুতরাং এই জীব পদটা মানুষকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ মানুষ অন্তর্ভুক্ত হয়, জীব অন্তর্ভুক্ত করে। তো সুতরাং মানুষ জীব পদের কি, তাহলে মানুষ হচ্ছে কি জীব পদের উপজাতি, কারণ তার যার জাতীয়ত্ব বেশি সে জাতি, যার জাতীয়ত্ব কম, যার ব্যক্তিত্ব বেশি সে হচ্ছে জাতি, যার ব্যক্তিত্ব কম সে হচ্ছে উপজাতি। সুতরাং এখানে মানুষ হচ্ছে কি উপজাতি। জাতি উপজাতির সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক? অর্থাৎ দেখো, জাতি এবং উপজাতির সম্পর্কের ক্ষেত্রে কোনটা সঠিক? জাতি এবং উপজাতি উভয় শ্রেণীবাচক পদ, এটা সত্য। জাতি উপজাতি উভয় সাপেক্ষ পদ, কারণ আমরা এর আগে বললাম যে কি একটা সাপেক্ষে একটা জাতি হয়, একটা উপজাতি হয়। আবার হচ্ছে ব্যক্তিত্বের দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে, যেটা আমরা কিছুক্ষণ আগের কোয়েশ্চেনে বললাম, এর আগের কোয়েশ্চেনে। তো সুতরাং এখানে আমার তিনটাই সঠিক হবে, অর্থাৎ আমার 46 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাই আমার তিনটাই সঠিক, 1 নাম্বার 2 নাম্বার এবং 3টাই সঠিক, অর্থাৎ সবগুলাই সঠিক। তারপর দেখো, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমার এখানে 3টা অপশন দেওয়া আছে, এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বাসস্থান, পোশাক এবং কাকের কালো রং, অর্থাৎ এখান থেকে কোনটা বিচ্ছেদ্য? যেমন দেখো, বাসস্থান ব্যক্তি থেকে বিচ্ছেদ করা যায়, অর্থাৎ আমরা আজ এখানে আছি, কালকে আরেক জায়গায়, পরশুদিন আরেক জায়গায় আমরা শিফট করি। তো সুতরাং পোশাক, এটাও মানুষ থেকে কী করা যায়, বিচ্ছেদ করা যায়। দেন কাকের কালো রং, এটা কাক থেকে কালো রংটা পৃথক করা যায় না। সো আর কাক হচ্ছে একটা শ্রেণী, আর এই দুটো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। সুতরাং এখানে আমার রাইট আনসার হবে 1 এবং 2। 1 এবং 2 হচ্ছে আমার সঠিক উত্তর। এরপর আমরা দেখি বিধেয়ককে। তাহলে বিধেয়ক হচ্ছে এক ধরনের সম্পর্কের নাম, আমরা আগে বললাম সেটা, এবং কার সাথে সম্পর্ক? উদ্দেশ্য পদের সাথে বিধেয়ক সম্পর্ক হচ্ছে কি বিধেয়ক বলা হয়। এরপরে দেখো, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উত্তরণের প্রক্রিয়া কোনটা? জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উত্তরণের প্রক্রিয়া হচ্ছে কি অনুমান, কারণ যুক্তিবিদ্যার কাজে হচ্ছে কি করা, জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়ের জ্ঞান অর্জনের কাজটা করে, সেটা হচ্ছে কি অনুমান। সেজন্য আমরা এখানে রাইট আনসার ধরে নিব অনুমান। এরপর দেখো, যুক্তিবিদ্যার চিন্তা শব্দের অর্থ কি? সেম কথা, চিন্তা শব্দের অর্থ হচ্ছে কি অনুমান, কারণ যুক্তিবিদ্যার কাজে হচ্ছে কি নিয়ে, চিন্তা নিয়ে। তবে একটা কথা মনে রাখিও, যুক্তিবিদ্যা কিন্তু যাবতীয় চিন্তা নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র যৌক্তিক চিন্তাগুলো নিয়ে আলোচনা করে। অনুমান কোন ধরনের প্রক্রিয়া? তাহলে অনুমান হচ্ছে এক ধরনের কি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ অনুমানটা গঠিত হয় মনে মনে, সেজন্য অনুমানকে মানসিক প্রক্রিয়া বলা হয়। আর মানসিক প্রক্রিয়াকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় অবধারণ বলে থাকি। সো এখানে যদি মানসিক প্রক্রিয়া না দিয়ে আমার যদি কি তাকে অবধারণ থাকে, তাহলে আমাকে অবধারণকে রাইট আনসার দিতে হবে। তারপর দেখো, অবরোহণ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ অবরোহণ অনুমান কাকে বলে এই জিনিসটা আমাকে ধারণা থাকতে হবে আগে। অবরোহণ হচ্ছে কোনটা? যে অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের ব্যক্তিত্ব বেশি হবে, সিদ্ধান্তের ব্যক্তিত্ব কম হবে, তাকে বলা হয় অবরোহণ অনুমান। অর্থাৎ এখানে বলা হচ্ছে অবরোহণ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কি হয়, কম ব্যাপক না বেশি ব্যাপক না সমব্যাপক। তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি, এখানে অবরোহণ থেকে সিদ্ধান্ত সবসময় কী হবে, অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে, অবরোহণের ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়। আবার কখনো কখনো আমরা বললাম যে অবরোহণের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে কি বিশেষ সার্বিক থেকে সার্বিকে যাওয়া যায়, একটা হচ্ছে কি সার্বিক থেকে বিশেষে যাওয়া যায়। তো সুতরাং এখানে কি হবে, সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সবসময় কি থাকবে, কম ব্যাপক থাকবে। তারপর আরেকটা জিনিস থাকে অনেক সময় সমব্যাপক, যেটা হচ্ছে সার্বিক থেকে সার্বিকে গেলে সেটা হচ্ছে কি সমব্যাপক হয়। তাহলে আমরা এই দুইটা আনসার কি দিতে পারি, আমরা রাইট দিতে পারি। এরপরে দেখো, তারপর হচ্ছে কি মাধ্যম অমাধ্যমের পার্থক্য কিসের উপর নির্ভরশীল? মাধ্যম এবং অমাধ্যমের পার্থক্য আশ্রয় বাক্যের সংখ্যার উপর নির্ভরশীল, কারণ আমরা জানি যে কি আশ্রয় বাক্যে একটি মাত্র আশ্রয় বাক্য থাকলে সেটা হচ্ছে কি অমাধ্যম অনুমান, আর একের অধিক আশ্রয় বাক্য থাকলে সেটা হচ্ছে কি মাধ্যম অনুমান। এরপর আমরা দেখি আরোহণ অনুমান, সার্বিক থেকে বিশেষ, সার্বিক থেকে সার্বিক, বিশেষ থেকে সার্বিক, বিশেষ থেকে বিশেষ। তাহলে আরোহণ অনুমান হচ্ছে কি বিশেষ থেকে সার্বিক দিয়ে আলোচনা করে।
এরপরে দেখি মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে, তাহলে মাধ্যম আশ্রয় বাক্য হচ্ছে কয়টা, আমরা বলি একের অধিক আশ্রয় বাক্য থাকবে, অর্থাৎ একের অধিক আশ্রয় বাক্য থাকবে, দুইটা আশ্রয় বাক্য থাকে মাধ্যম অনুমানের ক্ষেত্রে। আর অমাধ্যম অনুমান হচ্ছে কি একটা আশ্রয় বাক্য থাকে। তারপর অনুমান কি, যৌক্তিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, জানা থেকে অজানায় উত্তরণ। তাহলে এখানে দেখো অনুমান হচ্ছে কোনটা, অর্থাৎ অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া এবং অনুমানের কাজ হচ্ছে কি জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়ের উপর জ্ঞান অর্জন করা। তাহলে এই দুটো আমার রাইট অ্যান্সার। এরপরে আমরা আরেকটা উদ্দীপক দেখি। সকালে ঘুম থেকে উঠে রহিম দেখলো উঠান ভেজা, সে মনে মনে ভাবলো রাতে বৃষ্টি হলো। সে এখন উদ্দীপকে তোমার পড়িত বইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে। তো এখানে আমরা দেখি, অর্থাৎ ঘুম থেকে উঠে দেখতেছে কি সে উঠান ভেজা, তাহলে মনে মনে ভাবলো রাতভর কী হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তাহলে এখানে হচ্ছে কি অনুমান, কারণ সে কিন্তু রাতে বৃষ্টিটা দেখে নেই, সকালবেলা অর্থাৎ ঘাসের উপর যখন কি ভেজা দেখে বা মাটি ভেজা দেখে সে কী করলো, চিন্তা করলো, তাহলে এটা হচ্ছে কি অনুমান। এরপরে উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের বিষয়ের বৈশিষ্ট্য, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি অনুমান, তাহলে অনুমানের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো। সো অনুমান হচ্ছে কি, অনুমান এক বা একাধিক প্রদত্ত বাক্য হতে পারে, আবার এটা একটা নতুন যুক্তি বাক্য হতে পারে, এবং প্রদত্ত বাক্য নতুন বাক্যে একটা অনিবার্য কি থাকে, সম্পর্ক থাকে। কারণ যে কোনো বিষয় অনুমান হতে হলে তার একটা কি থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, না হলে সেটাকে আমরা কি বলা যাবে না, অনুমান বা যুক্তি বলা যাবে না। এরপর দেখো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে কি অনুমান। তারপর আরোহ অনুমানের সিদ্ধান্ত, তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় কী হবে, আরোহণ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়, কারণ আমরা জানা যাই কি আরোহণ অনুমানের কাজটা হচ্ছে কি বিশেষ থেকে সার্বিকের দিকে যাওয়া, সেজন্য সিদ্ধান্ত সবসময় কী হবে, সার্বিক সিদ্ধান্ত হবে আরোহণ অনুমানের ক্ষেত্রে। এরপর আসি আমরা অপকৃত আরোহ কত প্রকার। আমরা বলছি আমার আরোহণ অনুমান দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপকৃত আরোহ। প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করছি, অপকৃত আরোহকে তিন ভাগে ভাগ করছি। তো সুতরাং এখানে আমরা দিলাম অপকৃত আরোহ কত প্রকার, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত, তিন প্রকার। তো তোমার এখানে যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আছে প্রকৃত আরোহ কত প্রকার, তাও সেম অ্যান্সার হবে প্রকৃত আরোহ তিন প্রকার। আর যদি বলা হয় শুধুমাত্র অনুমান কত প্রকার, তখন আরোহ অনুমানটা কত প্রকার, তখন দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে কি অপকৃত। এরপরে দেখো নিচের কোনটি প্রকৃত আরোহ, অর্থাৎ এই যে আমরা বললাম অপকৃত আরোহ তিন প্রকার, প্রকৃত আরোহ তিন প্রকার। তো প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করছি। প্রকৃত আরোহের মধ্যে একটা হচ্ছে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, একটা সাদৃশ্য অনুমান। অপকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করলাম, পূর্ণাঙ্গ, যুক্তিসাম্য এবং ঘটনা সংযোজন। সো এখন আমাকে বলা হচ্ছে কি কোনটি প্রকৃত আরোহ, তাহলে প্রকৃত আরোহ আমরা তিনটা প্রকার বললাম, একটা হচ্ছে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান। তাহলে আমার তিনটার মধ্যে এখানে একটাই আছে সাদৃশ্য অনুমান, বাকি তিনটাই হচ্ছে আমার কি অপকৃত আরোহ। তো সেটা আমার রাইট আনসার হবে সাদৃশ্য অনুমান। এরপরে দেখো আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে। আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলা হয়, আর প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয় বলা হয়। আবার আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়, প্রতিবর্তনের সিদ্ধান্তকে প্রতিবর্তিত বলা হয়। দেখো আমরা প্রশ্ন দিলাম শুধুমাত্র একটা, আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে, কিন্তু এখান থেকে আমরা চারটা জিনিসে জানলাম যে আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলা হয়, আবার আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে প্রতিবর্তনীয় বলা হয়, এবং প্রতিবর্তনের সিদ্ধান্তকে প্রতিবর্তিত বলা হয়। আচ্ছা, আশা করি যদি তোমরা পড়ার সময় এইভাবে করে পড়ো না, অর্থাৎ অপশন টেস্ট, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়। এর বাইরে যদি অন্য কোনো কোয়েশ্চেন আসে তাহলে সেটাও তোমরা কি এখানে আবর্তনের জায়গায় প্রতিবর্তন দিলে পড়তে পারবা, আশ্রয় বাক্যের জায়গায় সিদ্ধান্ত দিলে কি তোমরা অ্যান্সারটা করতে পারবা। সো এরপর আমরা দেখি অবরোহণ অনুমান প্রধানত কত প্রকার। অবরোহণ অনুমান দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম, একটা হচ্ছে কি অমাধ্যম। এরপর দেখো আই যুক্তি বাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি। আমরা তৃতীয় অধ্যায় নবীতিগুলো যখন আলোচনা করছিলাম সেখানে আমরা দেখাইছিলাম যে তোমার কোনটাকে আবর্তন করলে কি কি হয়। এখন দেখো আই যুক্তি বাক্যের প্রতিবর্তিত রূপ, অর্থাৎ এ বাক্যকে আমরা যখন প্রতিবর্তন করি ই বাক্য পাই, আবার ই বাক্যকে প্রতিবর্তন করলে এ বাক্য পাই, আই বাক্যকে প্রতিবর্তন করলে আই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা উ বাক্য পাই, এবং উ বাক্যকে প্রতিবর্তন করলে আই বাক্য পাই। তাহলে সুতরাং এখানে যেহেতু বলা হচ্ছে আই বাক্যের প্রতিবর্তন, সুতরাং আই বাক্যের প্রতিবর্তিত রূপ হচ্ছে কোনটা,
ও বাক্য। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। এ বাক্য থেকে আমরা পাই ই বাক্য, ই থেকে এ বাক্য, আই থেকে ও বাক্য এবং ও থেকে আই বাক্য। সুতরাং আই বাক্যের প্রতিবর্তী রূপ হচ্ছে ও বাক্য। এরপর দেখো অমাধ্যম অনুমানে কয়টা যুক্তি বাক্য থাকে? তাহলে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্য দুইটা যুক্তি বাক্য থাকে। অমাধ্যম অনুমানে দুইটি যুক্তি বাক্য থাকে, কিন্তু আশ্রয় বাক্য হচ্ছে একটা। কিন্তু আমার এখানে বলা হচ্ছে কয়টি যুক্তি বাক্য, তো সেজন্য আমার অপশন হবে কি দুইটা। যদি বলা হয়তো মানে কয়টা আশ্রয় বাক্য থাকে, তখন সেখানে অপশন হয়তো একটা, অর্থাৎ একটা মাত্র আশ্রয় বাক্য থাকে, কিন্তু যুক্তি বাক্য হচ্ছে দুইটা। এরপর দেখো এ যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোনটা পাওয়া যায়? এটা আমরা এর আগে দেখা দিছি। এ বাক্যকে প্রতিবর্তন করলে কোন বাক্য পাই? ই বাক্য পাই। তারপর ই কোন ধরনের যুক্তিবাক্য? অর্থাৎ যুক্তিবাক্য গুণ এবং পরিমাণ অনুসারে চার প্রকার। একটা হচ্ছে কি সার্বিক সদর্থক। সার্বিক সদর্থক বাক্যকে আমরা এ বাক্য লিখি, অর্থাৎ আমরা এখানে দেখে একটু করে সার্বিক সদর্থক বাক্যকে আমরা এ বাক্য লিখি। সার্বিক নয়ার্থক বাক্যকে আমরা ই বাক্য লিখি। বিশেষ সদর্থক আই বাক্য, আর বিশেষ নয়ার্থক হচ্ছে ও বাক্য। তো সুতরাং আমরা এখানে দেখা যায় কি সার্বিক অর্থাৎ ই কোন ধরনের বাক্য, তাহলে আমরা পেলাম ই হচ্ছে কি সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, আর এ হলে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, আই বিশেষ সদর্থক, আর ও হচ্ছে কি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এরপর দেখো কোন যুক্তিবাক্যের অসরল আবর্তন করা হয়? কোন যুক্তিবাক্যের অসরল আবর্তন করা, অর্থাৎ অসরল আবর্তন হচ্ছে কি সার্বিক সদর্থক বাক্য, অর্থাৎ এ বাক্যে। আমরা জানি যে কি অসরল আবর্তন সার্বিক সদর্থক, অসরল আবর্তনের ক্ষেত্রে পরিমাণটা ভিন্ন হবে, অর্থাৎ পরিমাণ ভিন্ন হবে মিন্স এ বাক্যকে আবর্তন করলে আমরা আই বাক্য পাই। অর্থাৎ এটা ছিল সার্বিক সদর্থক, এটা হচ্ছে বিশেষ সদর্থক। গুণ একই আছে কিন্তু পরিমাণটা ভিন্ন হবে। তো সেজন্য কোন যুক্তিবাক্যে অসরল আবর্তন করা হয়? তাহলে এখানে হচ্ছে কি সার্বিক সদর্থক বাক্যকে অসরল আবর্তন করা হয়, বাকিগুলোর ক্ষেত্রে অসরল আবর্তন হয় না। এরপর দেখো অমাধ্যম অবরোহণ মানে আশ্রয় বাক্যের সংখ্যা কটি? ওই যে আমরা এটা পড়ানোর সময় বলেছিলাম, যখন আমার অমাধ্যম অবরোহণ মানে যখন যুক্তি বাক্য বলা হবে দুইটা, যদি আশ্রয় বাক্য বলা হয় তাহলে একটাই অ্যান্সার হবে এখানে। এরপর দেখো ই বাক্যের আবর্তন করলে কোন বাক্য পাওয়া যায়? এখন আমরা দেখি আবর্তনের বাক্যগুলো একটু দেখি। এখানে এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পায়, ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পায়, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পায়। ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তো সুতরাং আমরা চারটা বাক্যের আবর্তন দেখলাম, অর্থাৎ এ বাক্যের আবর্তন হচ্ছে আই, ই বাক্যের আবর্তন হচ্ছে ই, আই বাক্যের আবর্তন হচ্ছে আই, এবং ও বাক্যের কোনো আবর্তন হয় না। তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে ই বাক্যের আবর্তন করলে কোন বাক্য পাওয়া যাবে? তাহলে ই বাক্যের আবর্তন করলে ই বাক্যটাই পাওয়া যাবে। আমরা এর পরের প্রশ্নে যাই। সহানুমান একটি অবরোহ অনুমান, কারণ সহানুমান হচ্ছে কি একটা অবরোহ অনুমান। কারণ এখানে দেখো সহানুমানের সিদ্ধান্ত কম ব্যাপক হয় এবং সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়, সিদ্ধান্তটি সমব্যাপক হয়। তাহলে এখন দেখো সিদ্ধান্ত কি হয় এখানে বেশি ব্যাপক, এটা হয় কম ব্যাপক হয়, আবার এটা সমব্যাপক হয়। সুতরাং সহানুমানকে আমরা এক ধরনের অবরোহ অনুমান বলতে পারি। এরপর একটা উদ্দীপক দেখ আমাদের 71 এবং 72 নম্বর কোয়েশ্চেন, যেমন সকল মাছ হয় ল্যাজ বিশিষ্ট, কোনো বিড়াল নয় মাছ, কোনো বিড়াল নয় ল্যাজ বিশিষ্ট। উদ্দীপকে কোন প্রকারের সহানুমানকে নির্দেশ করে? এখানে দেখো এই যে মাছের ল্যাজ, এখন দেখো মাছ এবং ল্যাজ এটার মধ্যে কোনো কি নাই, ইয়া নাই, অর্থাৎ কোনো শর্তের উপর নির্ভরশীল এখানে নাই। অর্থাৎ মাছ হয় ল্যাজ বিশিষ্ট, বিড়াল হয় মাছ, বিড়াল নয় মাছ, সুতরাং কি বিড়াল নয় ল্যাজ বিশিষ্ট। অর্থাৎ এখানে কোনোটাই শর্তের উপর নাই। অর্থাৎ কোনো যুক্তিবাক্যের মধ্যে যখন শর্ত থাকে আমরা সেটাকে বলি যে কি প্রাকল্পিক যুক্তিবাক্য, আর যখন শর্ত থাকে না সেটাকে আমরা বলি কি নিরপেক্ষ যুক্তিবাক্য। সো এখানে এটা হচ্ছে কি নিরপেক্ষ যুক্তিবাক্য। এখন অনুমানটি যথার্থতা যাচাই করলে কি পাওয়া যাবে? তাহলে অনুমানটা যথার্থতা যাচাই করলে আমরা এখান থেকে কী পেতে পারি? একটা অবৈধ সিদ্ধান্ত পাবো, আরটা হচ্ছে কি অবৈধ সাধ্যপথ পাবো। অর্থাৎ একটা হচ্ছে মধ্যপথ, সাধ্যপথ মানে হচ্ছে মধ্যপথ, আর একটা হচ্ছে কি অবৈধ সিদ্ধান্ত। এরপর দেখো
ফুলদানিটি হয় আলমারির উপরে, আর আলমারিটি হয় মেজের উপরে। সুতরাং ফুলদানিটি হয় মেজের উপরে। সো এখন দেখো, ফুলদানিটি হয় আলমারির উপরে, আলমারিটি হয় মেজের উপর, আর ফুলদানিটি হয় মেজের। অনুমান সহনুমানটি কোন ধরনের অনুপত্তি ঘটেছে? তাহলে আমরা একটা এখানে দেখি এটা কোন ধরনের অনুপত্তি ঘটেছে। এখানে দেখো, আলমারি একটা পথ, মেজের উপর আরেকটা পথ, ফুলদানি একটা পথ, আলমারির উপর আরেকটা পথ, অর্থাৎ 4টা পথ পেলাম। একটা ফুলদানি, একটা হচ্ছে আলমারির উপর, আরেকটা হচ্ছে কি আলমারি, আরেকটা হচ্ছে কি মেজের উপর। তো সুতরাং আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি চতুষ্পদী অনুপপত্তি, অর্থাৎ সহনুমানের এখানে চতুষ্পদী অনুপপত্তি হয়েছে। এরপরে দেখো, সহনুমানের সিদ্ধান্তের বিধেয় পথকে কী বলা হয়? সহনুমানের সিদ্ধান্তের বিধেয় পথকে কী বলা হয়? অর্থাৎ সহনুমানের 3টা পথ থাকে, একটা হচ্ছে কি প্রধান পথ, অপ্রধান পথ এবং মধ্যপথ। সো এখানে দেখো, সহনুমানের সিদ্ধান্তের বিধেয় পথকে আমরা বলি প্রধান পথ, সহনুমানের সিদ্ধান্তের বিধেয় পথকে বলা হয় প্রধান পথ, আর উদ্দেশ্য পথকে বলা হয় অপ্রধান পথ। যেই পথটা সিদ্ধান্তের মধ্যে নাই কিন্তু 2টা আশ্রবাক্যের মধ্যে আছে তাকে বলা হয় মধ্যপথ। এরপরে দেখি আমরা নিচের কোনটি ই যুক্তিবাক্য? আমরা এর আগে বলছিলাম ই মানে হচ্ছে কি, অর্থাৎ সার্বিক নয়োর্থক যুক্তিবাক্য, অর্থাৎ সম্পূর্ণটাকে অস্বীকার করবে। যেমন ওকে আমরা দেখি সকল ফুল হয় সুন্দর, তাহলে সুন্দর কথাটা সমগ্র ফুলের জন্য স্বীকার করে নিছে। আবার হচ্ছে কোনো ফুল নয় সুন্দর, তাহলে এই সুন্দর কথাটা সমগ্র ফুলের জন্য অস্বীকার করে নিছে। আবার হচ্ছে কিছু ফুল হয় সুন্দর, ফুল কথাটা কিছু ফুলের ক্ষেত্রে স্বীকার করছে। আবার হচ্ছে কিছু ফুল নয় সুন্দর, তাহলে এখানেও সুন্দর কথাটা কিছু ফুলের ক্ষেত্রে অস্বীকার করছে। অর্থাৎ ই যুক্তিবাক্য হচ্ছে কি সমগ্রের ক্ষেত্রে যেটা কি করবে অস্বীকার করবে সেটাকে বলা হয়েছে কি ই যুক্তিবাক্য, অর্থাৎ সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। তাহলে এখানে আমার আনসার হবে খ নম্বর, অর্থাৎ কোনো ফুল নয় অসুন্দর। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি যদি কি থাকে সকল হয় থাকলে সেটা হচ্ছে এ বাক্য, কোনো নয় থাকলে সেটা হচ্ছে ই বাক্য, এবং কিছু হয় থাকলে সেটা হচ্ছে আই বাক্য, এবং কিছু নয় থাকলে সেটা হচ্ছে উ বাক্য। এরপর দেখো, সহনুমানে কোন পথ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না? আমরা এর আগের আলোচনা করলাম এই জিনিসটা, অর্থাৎ সিদ্ধান্তের আমরা বিধেয় পথকে প্রধান পথ, অপ্রধান পথ হচ্ছে উদ্দেশ্য পথ। যেই পথটা সিদ্ধান্তের মধ্যে থাকে না কিন্তু উভয় আশ্রয়বাক্যে থাকে তাকে বলা হয় মধ্যপথ। অর্থাৎ সহনুমানের সিদ্ধান্তের মধ্যে থাকে না কিন্তু উভয় আশ্রয়বাক্যে থাকে তাকে মধ্যপথ বলা হয়। এরপরে দেখো, প্রতিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তনীয়। আমরা এর আগের প্রশ্নে এটা আলোচনা করলাম। তারপর দেখো, এরপর হচ্ছে কি সহানুমানের মধ্যপথের অবস্থান, অর্থাৎ মধ্যপথটা কোন জায়গায় থাকে? সহানুমানের মধ্যপথটা কোন জায়গায় থাকে? সহানুমানের মধ্যপথ কোথায় থাকে? প্রধান আশ্রয়বাক্যে, অপ্রধান আশ্রয়বাক্যে এবং সিদ্ধান্তে। তাহলে আমরা জানি কি সহানুমানের মধ্যে সিদ্ধান্তের মধ্যে মধ্যপথ থাকে না, বাকি 2টা বাক্যের মধ্যে কি থাকে? মধ্যপথটা থাকে। তার মানে এখানে হচ্ছে কি প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য, অর্থাৎ এটাই হচ্ছে কি সঠিক উত্তর, প্রধান আশ্রয়বাক্য এবং আশ্রয়বাক্য 1 এবং 2। এরপর দেখো, প্রতিবর্তন কয়টি নিয়ম মেনে চলে? প্রতিবর্তনের নিয়ম হচ্ছে 4টা, আবর্তনের নিয়ম 4টা, প্রতিবর্তনের নিয়ম 4টা। যেদিক থেকে আসুক না কেন, যদি এখানে যদি কি পরিবর্তন জায়গায় আবর্তন আসে তাও 4টা সঠিক উত্তর, পরিবর্তন দিল এখানে 4টা সঠিক উত্তর। তারপর দেখো, এরপর হচ্ছে মধ্যপথ অবস্থান করে কোথায়? অর্থাৎ এর আগের কোয়েশ্চেনের মধ্যে বললাম যে কি মধ্যপথ কোথায় থাকে না সেটা, অর্থাৎ প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য। তো এখানে দেখো মধ্যপথ কোথায় থাকে না? সাধ্য আশ্রয়বাক্য, পক্ষ আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তে মধ্যপথ থাকে না। সাধ্য মানে হচ্ছে প্রধান আশ্রয়বাক্য, পক্ষ আশ্রয়বাক্য মানে হচ্ছে কি অপ্রধান আশ্রয়বাক্য। এর আগের প্রশ্ন আমরা প্রধান এবং অপ্রধান দিলাম, কিন্তু এখানে আমরা সাধ্য এবং পক্ষ দিলাম। অর্থাৎ তোমার প্রশ্নটা যেদিক থেকে তোমার আসুক না কেন যাতে তুমি সঠিক অ্যান্সারটা দিতে পারো, কারণ তোমরা অনেক সময় কনফিউজ হতে সাধ্য মানে কি, পক্ষ মানে কি, অর্থাৎ এগুলো হচ্ছে একই কথা। সেজন্য আমরা এই জিনিসটা 2বার করে এখানে দেখালাম। তারপরে দেখো, অবরোহের আকারগত ভিত্তি কত প্রকার? অবরোহের আকারগত ভিত্তি 2 প্রকার, বস্তুগত ভিত্তি 2 প্রকার, আকারগত ভিত্তি 2 প্রকার, 2টার ক্ষেত্রে সেম অ্যান্সার। এরপরে দেখো, আরোহের আকারগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে কোনটা রয়েছে এখানে? অর্থাৎ 4টার মধ্যে কোনটা কোনটা আকারগত ভিত্তি? আমরা বললাম 2 প্রকার। 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে কি প্রকৃতির নিয়ম, আরেকটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে এখানে আকারগত ভিত্তি হচ্ছে কোনটা? এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আর
এই যে পরীক্ষণ এবং নিরীক্ষণ এই দুইটা জিনিস হচ্ছে কি আরোহী অনুমানের বস্তুগত ভিত্তি, আকারগত ভিত্তি দুইটা প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম। আর পরীক্ষণ এবং নিরীক্ষণ এই দুইটা হচ্ছে কি আরোহের বস্তুগত ভিত্তি। এরপর দেখো বহু কারণবাদের প্রবক্তাকে, এটা ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা তোমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বহুকারণবাদ এবং বহুকারণ সমন্বয়বাদ। সো এখানে দেখবা বহুকরণবাদের প্রবক্তা এই ধারণাটা দিয়েছেন সর্বপ্রথম মিল, জন স্টুয়ার্ট মিল অথবা জেএস মিল বলা হয়, যে বহুকরণবাদের প্রবক্তা। এরপর দেখো কূটাবাস শব্দের অর্থ কি, অর্থাৎ এটা হচ্ছে এরিস্টটল একটা মতবাদ, এই কূটাবাস সম্পর্কে ধারণা দিয়েছিল সর্বপ্রথম এরিস্টটল। এই কূটাবাস শব্দের অর্থ হচ্ছে কি আপাতত অসঙ্গত মতবাদ, আপাতত অসঙ্গত মতবাদ, অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দেওয়াকে বলা হয় যে কি আরোহের কূটাবাস, এই জন্য এটাকে বলা হয় যে কি আপাতত অসঙ্গত মতবাদ। এরপর নিচের কোনটি প্রকৃত আরোহ, আমরা প্রকৃত আরোহের তিনটা প্রকারভেদ পেয়েছিলাম, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান। দেখি আমাদের ইয়েগুলো এখানে আছে কিনা, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমান, তাহলে অবৈজ্ঞানিকটা আছে, সুতরাং অবৈজ্ঞানিক হচ্ছে কি এটা প্রকৃত আরোহ, আর বাকি তিনটা হচ্ছে কি এখানে অপ্রকৃত আরোহ। এরপরে দেখো কারণ হলো কার্যের পূর্ববর্তী গণনা অপরিবর্তন এবং কি শর্তহীন। এরপরে দেখি সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়, সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়, এটা হচ্ছে আমার মূল্যবিদদের ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। এরপরে দেখো লস অফ থট এই গ্রন্থটির রচয়িতাকে, লস অফ থট এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে কি জর্জ বুলের লেখা বই। জর্জ বুল হচ্ছে একজন আধুনিক যুক্তিবিদ, জর্জ বুল একজন সাম্প্রতিককালে যুক্তিবিদ্যা নিয়ে তিনি সর্বপ্রথম আলোচনা করেছেন। সো তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে কি লস অফ থট। এরপর আমরা সেই জ্ঞানের প্রধানতম উৎস কি, তাহলে জ্ঞানের প্রধানতম উৎস হচ্ছে কি প্রত্যেকটা জ্ঞানের উৎপত্তি হচ্ছে কোথা থেকে, অনুমান থেকে, সুতরাং জ্ঞানের প্রধান উৎস হচ্ছে কি অনুমান। এরপরে আমরা একটু দেখি, এরপরে এ সিস্টেম অফ লজিক কার বিখ্যাত গ্রন্থ, জন স্টুয়ার্ট মিল। আমরা প্রথম দিকে বলেছিলাম যে এই চ্যাপ্টারের চারটা বই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দ্য অর্গানন, দ্য নিউ অর্গানন, একটা হচ্ছে এ সিস্টেম অফ লজিক, আর একটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। তো সুতরাং এ সিস্টেম অফ লজিক হচ্ছে জন স্টুয়ার্ট মিলের, অর্গানন হচ্ছে কি অ্যারিস্টটলের, দ্য অর্গানন হচ্ছে কি ফ্রান্সিস বেকনের, এবং অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে কি আরভিং কফির বই। সো এই চারটা বই এখান থেকে ভালো করে দেখতে হবে আমাদের। এরপরে স্বামী স্ত্রী কোন ধরনের পথ, তাহলে স্বামী স্ত্রী একটা অপরটার উপর নির্ভরশীল, এটাকে আমরা সাপেক্ষ পথ বলি। আর তারপরে হচ্ছে দেখো এরপরে কিছু প্রাণী নয় হিংস্র, তাহলে আগেই বলছিলাম যদি কি তাকে কিছু নয় তাকে সেটা হচ্ছে উবাক্য, কিছু হয় থাকলে সেটা আই বাক্য, এবং কিছু নয় থাকলে সেটা হচ্ছে কি উবাক্য। অর্থাৎ আমার এখানে কিছু নয় যেহেতু আছে, সঠিক উত্তর হচ্ছে কি উবাক্য। তারপর হচ্ছে একটি যুক্তিবাক্যে কয়টা পদ থাকে, পদ সবসময় দুইটা, একটা যুক্তিবাক্যের দুইটা পদ থাকে। আর অংশ বললে তিনটা অংশ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। আর পদ হচ্ছে দুইটা, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে একটা যুক্তিবাক্যে দুইটা পদ থাকে। এরপর দেখুন নিচের কোন উদাহরণের উদ্দেশ্যপদ ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্যপদ ব্যাপ্য, আমার ব্যাপ্যতার সূত্র কী ছিল, এএস ইভি আইএন এবং ওপি, এটা হচ্ছে ব্যাপ্যতার সূত্র। তাহলে এখানে বলা হচ্ছে কি উদ্দেশ্যপদ, তাহলে এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং ই বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। যেহেতু এখন ই বাক্যের ক্ষেত্রে দুইটা পদই ব্যাপ্য, সেজন্য এখানে উদ্দেশ্যবিধি দুইটা ব্যাপ্য এখানে হচ্ছে কি, আর এ বাক্যের উদ্দেশ্যপদটা হচ্ছে কি ব্যাপ্য। তো সুতরাং আমরা এখানে কি বলতে পারি যে কোন উদাহরণের উদ্দেশ্যপদ, যেমন দেখো কোনো কোনো শ্রমিক হয় অলস, সকল ছাত্র হয় বিনয়ী, কোনো পাখি নয় চতুষ্পদ। তাহলে এখানে দেখো কোনো কোনো মানে হচ্ছে কি কিছু, কোনো কোনো শব্দের অর্থ হচ্ছে কি কিছু শ্রমিক হয়, তাহলে এখানে কি হবে না, এটা হচ্ছে কি আই বাক্য, অর্থাৎ কিছু শ্রমিক। তাহলে কোনো কোনো, তাহলে এখানে দুইটা বাক্য হচ্ছে আমরা সকল শ্রমিক ছাত্র হয় বিনয়ী, এটার এ বাক্য, এটার উদ্দেশ্যপদ ব্যাপ্য। আর কোনো পাখি নয় চতুষ্পদ, এটা ই বাক্য, এটার উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। এখানে কেন 1 হবে না, কারণ আমরা তো বললাম যে কি কোনো হয় থাকলে আমরা সেটা কি বলবো, অর্থাৎ
কোনো কোনো হয়, অর্থাৎ এটা হচ্ছে কি আই বাক্য বলবো, তাহলে এখানে হচ্ছে কি কোনো কোনো মানে হচ্ছে কি কিছু হয়, তো সেজন্য এটা হচ্ছে আই বাক্য। আই বাক্যের কোনো পদে ব্যাপ্য নয়, যেমন আমাদের এখানে দেখো আই বাক্যের কোনো পদে ব্যাপ্য নয়, অর্থাৎ নান, এন সমান নান, সেজন্য এটাকে 1 নাম্বারটা অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে 2 এবং 3। এরপর দেখো যুক্তিবিদ্যায় বাক্য বলতে কী বোঝায়, অর্থাৎ কোয়েশ্চেনটা যুক্তিবিদ্যা বাক্য বলতে কী বোঝায়, অর্থাৎ এখানে আসতে পারে যুক্তিবিদ্যার বাক্য বলতে কোনটা বোঝায়, অর্থাৎ বাক্যের ইংরেজিতে কী বলা হয়, যুক্তি বাক্যকে ইংরেজিতে কী বলা হয়। আমরা জানি বাক্য মানে হচ্ছে কি সেন্টেন্স, কিন্তু যুক্তি বাক্য হচ্ছে কি প্রপোজিশন। যুক্তি বাক্যের ইংরেজি হচ্ছে কি প্রপোজিশন, বানানটা একটু খেয়াল করে দেখিও, যে প্রায় পজিশন নয়, এটা হচ্ছে কি প্রপোজিশন। এরপর আমরা দেখি কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য, কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য, এই যে নয়ার্থক, কারণ আমরা এটা এর আগে আলোচনা করলাম, ওই যে ব্যাপ্যতা যে সূত্র দেখালাম আমরা ASEVINOP, তাহলে ও মানে হচ্ছে কি নয়ার্থক, এখানে হচ্ছে বিধেয় পদটা ব্যাপ্য, ও বাক্যের ক্ষেত্রে ব্যাপ্য এবং ই বাক্যের ক্ষেত্রেও ব্যাপ্য। এরপরে দেখো ফরফেরির মধ্যে বিধেয়ক কত প্রকার, 5 প্রকার। বিধেয়ক ফরফেরি 5 প্রকার বলছেন, আবার এরিস্টটল 4 প্রকার বলছেন, সুতরাং বিধেয়ক হচ্ছে ফরফেরির মধ্যে 5 প্রকার। এরপর আমরা দেখি অবান্তর লক্ষণ পদের কোন ধরনের গুণ। অবান্তর লক্ষণ যেটা কোনো জাত্যত্ব নয়, আবার জাত্যত্বের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ অবান্তর লক্ষণের সাথে জাত্যত্বের কোনো সম্পর্ক নাই, তাহলে আমার এখানে 4 নাম্বারটাই কী হবে সঠিক উত্তর। জাত্যত্বের সঙ্গে সম্পর্কহীন পদকে অবান্তর লক্ষণ বলা হয়। এরপরে দেখো কোন ধরনের অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক, কোন ধরনের অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক। এই যে আরোহণ অনুমানের সিদ্ধান্ত হচ্ছে কি আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক, কারণ আরোহণ অনুমানের ক্ষেত্রে বিশেষ থেকে আমরা সার্বিকের দিকে যাই, অর্থাৎ বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে সার্বিক যুক্তিবাক্যের সিদ্ধান্তটা গ্রহণ করা হয়ে থাকে, সেজন্য এখানে আরোহণ অনুমানটা হচ্ছে কি রাইট আনসার। এরপর দেখি সহ অনুমানে কোন পথ উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, সেটা হচ্ছে মধ্যপথ। এটা আমরা আগে দিলাম, সেজন্য আমরা এখানে আর দিচ্ছি না। আর তারপর দেখো আমাদের সেকেন্ড লাস্ট অনুমানের একটা উদ্দীপক, 2 ভাই জেবা এবং 2 বোন জেবা এবং সাকিব প্রকৃতির মাঝ আচরণ নিয়ে কথা বলছে। জেবা বলল যে বছর অধিক বৃষ্টিপাত হয় সেই বছরে দেশে বন্যা হয়। সাকিব বলল আপু তোমার কথা সঠিক, আমরা জানি প্রত্যেক ঘটনার একটা কারণ থাকে। উদ্দীপকে জেবা এবং সাকিবের বক্তব্যে আরোহের কোন দিকটি ফুটে উঠেছে, অর্থাৎ আরোহের কোন দিকটা ফুটে উঠেছে। যেই বছর এখানে বলা হচ্ছে দেখো যে অধিক বৃষ্টিপাত হয় সে বছরে বন্যা হয়, অর্থাৎ এই বছর অধিক বৃষ্টিপাত হয়েছে বন্যা হয়েছে, আগামী বছর যদি অধিক বৃষ্টিপাত হয় বন্যা হবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, আমরা প্রকৃতির মাঝে জিনিসগুলো প্রত্যক্ষণ করি, সেজন্য এটাকে বলা হচ্ছে কি এখানে সঠিক উত্তরটা হবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অর্থাৎ প্রকৃতির মাঝে একই ঘটনাগুলো ঘটে থাকে। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখি, আমাদের আজকের যে 100টা MCQ আমরা কথা বললাম তোমাদের জন্য সুপার সাজেশনের, সেখান থেকে আমাদের একদম সর্বশেষ যে উদ্দীপকে জেবা এবং সাকিবের বক্তব্যে আরোহের যে 2টি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তাকে কি বলা হয়। অর্থাৎ দেখো আরোহণ অনুমানের আমরা যে বৃত্তির কথা বলি, একটা হচ্ছে আকারগত বৃত্তি এবং কি বস্তুগত বৃত্তি। আমরা 2টা বৃত্তির মধ্যে বলছিলাম যে কি আরোহণ অনুমান হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এই 2টাকে বলা হয় আকারগত বৃত্তি। যেটা আমরা প্রশ্নে পাইছি ওইটাকে বলা হচ্ছে কি প্রকৃতির নিয়ম, সুতরাং এটা হচ্ছে কি আকারগত বৃত্তি। আর বস্তুগত বৃত্তি হলে সেটা হচ্ছে কি নিরীক্ষণ এবং পরীক্ষণ, দুইটাই হবে।